সোমালিয়ান জলদস্যুরা যে কতটা ভয়ানক হয় তা তো আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। এমনই আরেকটি ভয়ানক ঘটনার উপর নির্মিত আজকের গল্পটি। সমুদ্র উপকূলে যতগুলো মানুষ আপনারা দেখছেন তারা সবাই সোমালিয়ান জলদস্যু। তারা এবার আমেরিকার একটি বড় জাহাজ হাইজ্যাক করার চিন্তা করছে। এরপর স্পিডবোট নিয়ে তারা তাদের টার্গেট অনুযায়ী একটি জাহাজকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তখন থেকেই ঘটতে শুরু করে লোমহর্ষক সব ঘটনা। এবার প্রশ্ন হলো, কি ঘটেছিল সেই আমেরিকান জাহাজটিতে? সোমালিয়ান জলদস্যুরা কি পেরেছিল তাদের মিশন কমপ্লিট করতে, নাকি ক্যাপ্টেন ফিলিপসের দল তাদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছিল? সবকিছুই জানবো আজকের ভিডিও থেকে। কথা দিচ্ছি, ক্যাপ্টেন ফিলিপসের এই ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাই পুরো ঘটনাটি এনজয় করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে তার বাসায় দেখতে পারি। সে বর্তমানে ছুটিতে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছে। কিছুদিনের মধ্যেই তার ছুটির সময়টি শেষ হয়ে যায়। তারপর সে তার ডিউটি কমপ্লিট করার জন্য জাহাজে ফিরতে থাকে। ক্যাপ্টেনের স্ত্রী তার এই জব নিয়ে বেশ টেনশনে আছে, কারণ বেশ কিছুদিন যাবৎ জলদস্যুরা বড় বড় জাহাজকে অ্যাটাক করছে। এতে স্টাফদের পাশাপাশি ক্যাপ্টেনদেরও হতাহতের কথা জানা যাচ্ছে। কিন্তু ক্যাপ্টেন ফিলিপসের তো কিছুই করার নেই, এটা ছিল তার জব। শেষমেশ সে তার স্ত্রীকে বিদায় দিয়ে সোজা তার পোর্টে চলে আসে। এরপরই সিনটি শিফট হয়। আমরা এই মুহূর্তে সোমালিয়ার একটি প্রত্যন্ত গ্রাম দেখতে পারি, যে গ্রামটি ছিল সমুদ্রের উপকূলেই। এই গ্রামের উদ্দেশ্যে তখন কয়েকটি গাড়ি আসছিল। যে গাড়িগুলো আসতে দেখে সেখানকার লোকজন দৌড়াতে শুরু করে। একজন লোক মুসা নামের এই ব্যক্তিকে ঘুম থেকে ডেকে তোলে। এর ভিতরেই গাড়িতে থাকা লোকজন সেখানে পৌঁছে যায়। তারা সেই গ্রামবাসীর সাথে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে। তারা বলে, তোমাদের এই গ্রাম থেকে বেশ কিছুদিন যাবৎ কোনো ভালো ডাকাতি করতে পারছো না। কি করছো তোমরা বসে বসে? এভাবে কিন্তু চলতে পারে না। এবার তোমাদের সমুদ্রে গিয়ে বড় একটি জাহাজ ডাকাতি করতে হবে, তা না হলে কিন্তু সবার লাশ সমুদ্রে ভাসিয়ে দেব। এই মুহূর্তে বোঝা যায় এরাই হলো সোমালিয়ান জলদস্যু, যারা কিনা জাহাজ ডাকাতির জন্য পুরো পৃথিবীতে প্রসিদ্ধ। বলতে গেলে মাত্র কয়েক বছর আগেও কিন্তু আমাদের একটি জাহাজকে এরা হাইজ্যাক করেছিল। আর আজকে আপনারা এই মুভিতে যে ঘটনাটি দেখতে যাচ্ছেন সেটাও কিন্তু সত্য ঘটনার উপরে নির্মিত একটি চলচ্চিত্র। মুসি নামের এই ব্যক্তিটা কিন্তু এই ডাকাত দলের বস। সাধারণত সে তার টিম নিয়ে ছোটখাটো ডাকাতি করে থাকে। মুসা এবার পুরো গ্রামবাসীদের মধ্যে থেকে কয়েকজনকে শনাক্ত করার চেষ্টা করে, যার কারণে সেই গ্রামবাসীগুলো এখানে ভিড় জমায়। কারণ মুসা এবার বড় একটি ডাকাতি করতে যাচ্ছে। এই ডাকাতিতে মিলবে লক্ষ লক্ষ টাকা। এই মুহূর্তে খাদ নামের একটি গাছ নিয়ে আসা হয় সবার সামনে, যে গাছের পাতা খেলে যে কোনো মানুষের পিনিক হয়ে যায়। এই গাছের পাতা তখন সবার মধ্যে বিলি করা হচ্ছে, যেন খুব সহজেই এই মিশনের জন্য সবাইকে রাজি করানো যায়। মুসা এবার তার টিমের সাথে এলমি, বিলাল, নাজি নামের তিনজনকে অ্যাড করে নেয়। এরপর তাদের পাঠিয়ে দেওয়া হয় ছোট্ট একটি স্পিড বোটে। এর কিছুক্ষণের মধ্যে মুসা একটি জাহাজ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এই জাহাজটাই কিন্তু তাদের মাদারশিপ ছিল, মানে যেখান থেকে তাদের ডাকাতির সকল প্রকার পরিকল্পনা এক্সিকিউট করা হবে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস কিন্তু অলরেডি সে জাহাজে উঠে পড়েছে। সে ভিতরে ঢুকতেই জাহাজের প্রত্যেকটা ব্যক্তি তাকে স্বাগত জানায়। জাহাজে প্রয়োজনীয় সকল মাল লোড হওয়ার পর ক্যাপ্টেন এবার তার জাহাজটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় একটি অফিসার তাদের ক্যাপ্টেনকে জানায় যে তাদের জাহাজ আফ্রিকার জিবুতি সমুদ্র সীমা পার করে সোমালিয়ান উপকূল ঘেঁষে কেনিয়ার রাজধানীতে পৌঁছাবে। যেটা শুনে ক্যাপ্টেন বেশ টেনশনে পড়ে যায়, কারণ তাদের জাহাজ যদি সোমালিয়ান উপকূল দিয়ে যায় তাহলে সোমালিয়ান জলদস্যুগুলো তাদেরকে টার্গেট করতেই পারে। ক্যাপ্টেন তখন সবাইকে বলে তাদের এই জাহাজের সিকিউরিটি আরও বেশি বাড়িয়ে দিতে হবে, যার কারণে তারা সকল প্রকার এন্ট্রি ডোর লক করে দেয়। এমনকি তারা যদি কোনো পোর্টে ল্যান্ডও করে তারপরেও সেই লকগুলো কোনোভাবেই খোলা হবে না। এরপর রাত হলে ক্যাপ্টেন তার ল্যাপটপে সেই জলদস্যুদের সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। মোট কথা বলতে সবকিছু মিলিয়ে ক্যাপ্টেন কিন্তু বেশ টেনশনে ছিল। পরদিন সকাল হলে ক্যাপ্টেন ফিলিপস তাদের জল কামানগুলো অন করে নেয়, যেন কোনো জলদস্যু তাদেরকে অ্যাটাক করলে তারা যেন সেই জল কামানের মাধ্যমে তাদেরকে থামিয়ে দিতে পারে। পাশাপাশি সে তার স্টাফদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেন করতে শুরু করে, যেন কোনো জলদস্যু তাদের উপরে অ্যাটাক করলে তারা কোনো রকম নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। অন্যদিকে সোমালিয়ান জলদস্যুদের দেখা যায় তারা তাদের জাহাজ থেকে রেডিও সিগন্যালগুলো ট্র্যাপ করার চেষ্টা করছিল, যেন আশেপাশের যে কোনো জাহাজের রেডিও সিগন্যালের মাধ্যমে তারা ট্র্যাপ করতে পারে। সাধারণত এই জলদস্যুগুলো যে কোনো জাহাজকে অ্যাটাক করার আগে তাদের রেডিও সিগন্যালটি ট্র্যাক করে তাদের কথোপকথন শুনতে থাকে। এতে তারা যে কোনো জাহাজের কন্ডিশন ভালোভাবে বুঝতে পারে। তারপর সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে তারা কোন জাহাজটিকে অ্যাটাক করবে সেটা ডিসিশন নেয়। তো যাক, এভাবে কিন্তু তারা ক্যাপ্টেন ফিলিপসের সে জাহাজের সবকিছু বুঝে ফেলে। তারা জেনে গেছে যে ক্যাপ্টেন ফিলিপসের জাহাজটি অন্য সব জাহাজ থেকে বেশ কিছুটা দূরে, যার কারণে সে জাহাজটিকে সহজেই তারা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। এরপর দেখা যায় সোমালিয়ান জলদস্যুদের দুটো দল সে জাহাজের পিছু নেয়। ক্যাপ্টেন ফিলিপস কিন্তু এই মুহূর্তে তাদের রাডারে দুটি বিন্দু দেখতে পারে, যেটা দেখে তার যেন মাথা ঘুরে যায়, কারণ সেই দুটি বিন্দু তাদের দিকে এগিয়ে আসছে।
আর রাডারের এই দুটি বিন্দু কিন্তু সেই স্পিডবোট দুটিকে বোঝাচ্ছে, যার কারণে ক্যাপ্টেন সেটা পর্যবেক্ষণ করার জন্য বাইনোকুলার দিয়ে চারদিকে দেখতে থাকে। সে লক্ষ্য করে দুটি স্পিডবোট খুবই দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। এবার সে চিন্তা করে আসলে সে স্পিডবোট দুটি তাদের দিকে আসছে কিনা সেটা নিশ্চিত হওয়া উচিত। তাই সে এবার তার জাহাজটিকে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ডান দিকে যেতে বলে। এবার সেই জাহাজটি পুরোপুরি ঘুরে গেলে তারা লক্ষ্য করে সেই স্পিডবোট দুটিও ঘুরে যাচ্ছে, যেটা দেখে ক্যাপ্টেন ফিলিপসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে এবার তারা ডাকাতের পাল্লায় পড়ছে। ক্যাপ্টেন এবার ভিতরে গিয়ে এই বিষয় সম্পর্কে সবাইকে কনফার্ম করে দেয়। সে জানায় যে এতক্ষণ যাবৎ আমরা যে সন্দেহ নিয়ে বসেছিলাম সেটাই সত্যি হতে যাচ্ছে। সোমালিয়ান জলদস্যুরা তাদেরকে এবার টার্গেট করে নিয়েছে। অন্যদিকে সেই দুটি স্পিডবোটের মধ্যে একটিতে রয়েছে মুসে, অন্য একটিতে রয়েছে অন্য একটি দল। এবার তারা প্রতিযোগিতা করতে থাকে কে কার আগে সে জাহাজটিতে পৌঁছাবে, যার কারণে তারা কিন্তু প্রচণ্ড স্পিডের সামনের দিকে এগিয়ে আসতে থাকে, যেটা দেখে ক্যাপ্টেন খুবই দ্রুত তাদের জাহাজের স্পিডটা বাড়িয়ে দিতে বলে। কিন্তু তারপরেও যেন কোনো কাজই হচ্ছিল না, কারণ তাদের জাহাজের স্পিড কোনোভাবে স্পিডবোটের সাথে পারছিল না। পরিস্থিতির এমন ভয়াবহ অবস্থাতে কোস্টগার্ডের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ে না। কোস্টগার্ডদের কোনো রেসপন্সই এই সময় তারা পাচ্ছিল না। এবার কোস্টগার্ড কোনোভাবে রেসপন্স করছিল না বলে ক্যাপ্টেন ইউকে মেরিন ট্রেড অপারেশনস কোয়ার্টারে কল করে, কিন্তু সেখান থেকেও তারা কোনো প্রকার সহযোগিতা করতে পারছিল না, যার কারণে তাদেরকে সতর্ক থাকতে বলে। এবার ক্যাপ্টেন ফিলিপসকে সহযোগিতা করার কিন্তু কেউই ছিল না, তাই যা কিছু করার তাদেরকেই করতে হবে। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এত বড় বড় বাণিজ্যিক জাহাজে কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও কেন কোনো প্রকার অস্ত্রসহ গার্ড নিয়োগ দেওয়া হয় না? আসলে এই জাহাজগুলো বিভিন্ন দেশের উপকূল হয়ে যাতায়াত করে। যদি তাদের কাছে অস্ত্র থাকে তাহলে অন্য সব দেশের জন্য এটা হুমকি স্বরূপ হয়ে যায়। পাশাপাশি এতদিনের যাত্রায় তারা নিজেরা নিজেদের জন্য হুমকি হয়ে যেতে পারে, যার কারণে তাদেরকে কিন্তু অস্ত্র বহন করার কোনো প্রকার অনুমতি দেওয়া হয় না। আর এ কারণে কিন্তু যে কোনো ডাকাত দল একদম বুক ফুলিয়ে তাদের কাছে চলে যেতে পারে। তো যাই হোক, এর ভিতরে সেই স্পিডবোট দুটি অলরেডি জাহাজের কাছে চলে আসে। জাহাজের স্টাফগুলো ক্যাপ্টেনকে কিছু করার জন্য বারবার ফোর্স করতে থাকে, কারণ তারা এবার এতটাই ভয় পেয়ে যায় যে কি করবে সেটা কোনোভাবে বুঝতেই পারছিল না। এই মুহূর্তে ক্যাপ্টেন কিন্তু একটি ট্রিক্স ব্যবহার করে। সে জানতো সে ডাকাতগুলো তাদের রেডিও সিগন্যালের সবকিছুই শুনতে পারছে, তাই সে এবার নেভির যুদ্ধ জাহাজের সাথে কথা বলার একটি নাটক তৈরি করে। সে নিজে ভয়েস চেঞ্জ করে দুই পক্ষের হয়ে কথা বলতে থাকে, যেখানে সে বোঝানোর চেষ্টা করে নেভির জাহাজ অলরেডি তাদেরকে উদ্ধার করার জন্য ভারী ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসছে। এমনকি তাদের উদ্ধার করার জন্য নেভি সমেত হেলিকপ্টারও পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখা যায় সত্যি সত্যি সেই জলদস্যুগুলো রেডিও সিগন্যাল ট্র্যাক করে তার সকল কথাই শুনতে থাকে। আর এই নাটকের কারণে কিছুটা কাজও হয়ে যায়, কারণ তাদের দু দলের মধ্যে এক দল প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে ইউটার্ন করে, কারণ তারা খুব ভালো করেই জানে নেভি সিল যদি কোনোভাবে তাদেরকে উদ্ধার করতে আসে তাহলে তাদের অবস্থা একদমই বেগতিক হয়ে যাবে। কিন্তু এরপরেও মুসে কোনোভাবেই আর ফিরে যায় না। যে কোনোভাবে হোক এই জাহাজটিকে সে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। ক্যাপ্টেন বুঝতে পারে যে একদল এখনো পর্যন্ত তাদের পিছু নিয়ে আছে, তাই সে এবার ভিন্ন একটি পরিকল্পনা করে। প্রথমেই সে তার জাহাজটিকে স্পিড বাড়িয়ে দিতে বলে, তারপর হুট করেই সে জাহাজের স্পিড সে থামিয়ে দেয়, যার কারণে জাহাজের পিছনে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। আর এই ঢেউকে মোকাবেলা করে মুসের সেই স্পিডবোটটি কোনোভাবে আর সামনের দিকে এগিয়ে আসতে পারে না। কিছুক্ষণের মধ্যে সেই স্পিডবোটের মেশিন কিন্তু নষ্টও হয়ে যায়, যার কারণে জলদস্যুরা মাঝ সমুদ্রের মধ্যে আটকে থাকতে বাধ্য হয়। আপনারা কি ভাবছেন সোমালিয়ান জলদস্যুরা এখানেই থেমে গেল? মোটেও কিন্তু তা নয়। দেখতে থাকুন, বুঝতে পারবেন যে তারা কি লেভেলের ভয়ানক। তো যাই হোক, জাহাজের সবাই কিন্তু এরপরেও টেনশন করতে থাকে, কারণ তারা খুব ভালো করেই জানে যে সোমালিয়ান জলদস্যুরা একবার যদি পিছু নেয় তাহলে তাদেরকে সহজে ছাড়ে না। তাই তারা ভাবতে থাকে অবশ্যই তারা আবারও তাদেরকে টার্গেট করবে। এরপর দেখা যায় জলদস্যুগুলো আবারও ফিরে আসে। এবার তারা ভালো স্পিডবোট নিয়ে আবারও তাদেরকে অ্যাটাক করার চিন্তা করে। তবে ভালো স্পিডবোট দখল করার বিষয়টা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যেই কিন্তু বেশ দ্বন্দ্ব বেজে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে মুসের দলের ওয়ালিদ অন্য দলের লিডারকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। আর এই দৃশ্যগুলো দেখে তো বুঝতে পারছেন যে যারা নিজেরা ঠিক থাকতে পারে না তারা কি পরিমাণ ভয়ানক হতে পারে। তো যাই হোক, মুসে কিন্তু ভালো স্পিডবোটটি দখল করে সে জাহাজটিকে অ্যাটাক করার জন্য বেরিয়ে পড়ে। জাহাজের স্টাফরা এবার সে জলদস্যুদের আবারও দেখতে পারে। তারা সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে জানিয়ে দেয়। ক্যাপ্টেন এবার কোস্টগার্ড এবং ইউকের মেরিন ট্রেড অপারেশন কোয়ার্টারে কল করে। এবার তাদেরকে উদ্ধার করার জন্য পুলিশ পাঠাবে বলে তারা আশ্বাস দেয়, কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে, কারণ সে জলদস্যুরা এতক্ষণে জাহাজের পাশেই চলে এসেছে। ক্যাপ্টেন তখন তাদের জল কামানগুলোকে প্রস্তুত করতে বলে, যেন জলদস্যুগুলো তাদের কাছাকাছি চলে আসলে সেগুলোর মাধ্যমে অ্যাটাক করতে পারে তারা। কিছুক্ষণের মধ্যেই সেই জলদস্যুগুলো তাদেরকে কল করে দেয়। ক্যাপ্টেন কলটি রিসিভ করতেই তারা বলে যে তোমরা ভয় পাচ্ছ কেন, আমরা তো কোস্টগার্ড, তোমাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য এসেছি। কিন্তু ক্যাপ্টেন তাদের কথা শুনে কোনোভাবে কোনো উত্তর দেয় না।
কারণ সে খুব ভালো করেই জানে যে তারা কোনো কোস্ট গার্ড না, বরং তাদের জাহাজকে ডাকাতি দেওয়ার জন্য এখানে তারা এসেছে। সোমালিয়ান জলদস্যুরা তখন তাদেরকে আবারও হুমকি দিতে শুরু করে, বলে তোমরা যদি এই মুহূর্তে তোমাদের জাহাজটি না থামিয়ে দাও তাহলে আমি ফায়ার করতে বাধ্য হব। ক্যাপ্টেন কিন্তু তার কথা না শুনে বরং সেই জাহাজটিকে ফুল স্পিডের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। জলদস্যুরা তখন ক্যাপ্টেনের উপর প্রচন্ড রেগে যায়, তাই এবার তারা জাহাজের কন্ট্রোল রুমের দিকে ফায়ার করতে শুরু করে, যার কারণে ক্যাপ্টেন সহ সেখানকার ক্রুগুলো কোনো রকম নিচু হয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। ঠিক এই মুহূর্তে ক্যাপ্টেন কিন্তু জল কামান ওপেন করে দেয়। এতে সেই জলদস্যুগুলো কোনোভাবেই সেই পানির সাথে পেরে উঠছিল না, তাই এখন তারা জাহাজ থেকে কিছুটা দূরে যেতে বাধ্য হয়। তবে কিছুক্ষণের মধ্যে তারা লক্ষ্য করে একটি জল কামান অলরেডি নষ্ট হয়ে গেছে, আর এটার সুযোগ নিয়ে সেই জায়গা দিয়ে তারা কাছে চলে আসে। ক্যাপ্টেন সেটা বুঝতে পেরে খুবই দ্রুত কেমিক্যাল বোম সেখানে নিক্ষেপ করার কথা বলতে থাকে। এরপর ক্যাপ্টেন নিজেই সেই বোমটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তাদের উপর ফায়ার করার পরেও সে জলদস্যুগুলো কোনোভাবেই থেমে থাকে না। ভাইরে ভাই, এই জলদস্যুদের যে কি পরিমাণ হিম্মত এবং জেদ তা তো আপনারা বুঝতেই পারছেন। জলদস্যুগুলো এবার প্রচন্ড ক্ষেপে গিয়ে তাদের উপরে গুলি ছুটতে শুরু করে, যার কারণে তারা নিজেদেরকে কাভার করার জন্য কিছুটা লুকিয়ে পড়ে। আর এই সুযোগে জলদস্যুগুলো লোহার সিঁড়িটি সে জাহাজের সাথে গেঁথে নেয়। ক্যাপ্টেন তখনও পর্যন্ত নিজেদেরকে বাঁচানোর জন্য সে জাহাজটিকে বাম ডানের দিকে নিয়ে যেতে শুরু করে, যেন সে জার্কিংয়ে তারা কোনোভাবেই সে জাহাজে উঠতে না পারে। কিন্তু এসবের কোনো কিছুতেই কোনো লাভ হয় না। সে জলদস্যুগুলো শেষ পর্যন্ত সে জাহাজের উপরে উঠে আসে। এবার ক্যাপ্টেন তার সঙ্গীদেরকে ইঞ্জিন রুমের ভিতরে ঢুকতে বলে, তারপর সেখানকার ডোরটি লক করে রাখতে বলে, কারণ সে চাচ্ছিল একমাত্র সেই বিপদে পড়ুক, অন্য সবাই কোনো রকম নিজেদেরকে বাঁচিয়ে রাখুক। এমনকি তারা সবাই মিলে যদি জলদস্যুর হাতে চলে যায় তাহলে তারা মুক্তিপণ আরো বেশি যেতে পারে। তাই ক্যাপ্টেন বারবার তাদের বলে দেয় যে তোমরা এমনভাবে থাকো যেন এই জলদস্যুগুলো তোমাদের কোনোভাবেই খুঁজে না পায়। এবার ক্যাপ্টেনের কথা মতো তারা সবাই মিলে ইঞ্জিন রুমের ভিতরে গিয়ে নিজেদেরকে লক করে নেয়। মাঝখান থেকে ক্যাপ্টেন তাদের কাছে স্যারেন্ডার করে দেয়। এবার ক্যাপ্টেন বুঝতে পারে যে ঠান্ডা মাথায় তাদের সাথে নেগোশিয়েট করতে হবে, তা না হলে তার সাথে খারাপ কোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে সোমালিয়ানদের লিডার বলে যে তুমি ভয় পেও না ক্যাপ্টেন, তোমাদের কোনো ক্ষতি আমাদের করার ইচ্ছা নেই। আমরা তোমাদেরকে হোস্টেস বানিয়ে মুক্তিপণ নিয়ে এখান থেকে কেটে পড়ব, কিন্তু মাথায় যদি অন্য কোনো বুদ্ধি আটো তাহলে তোমাদের খবর করে দেব। ভাইরে ভাই, সোমালিয়ান জলদস্যু মুসেকে দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ একটি কঙ্কাল, যারা একটা থাবর দিলে উড়ে গিয়ে পানিতে পড়বে, সে কিনা এত বড় বড় ডাকাতি করে। তো যাই হোক, ক্যাপ্টেন ফিলিপস তখন তাকে জানায় এই জাহাজে বর্তমানে খাবার দাবার ছাড়া আর মূল্যবান কিছুই নেই, তবে তাদের লকারে $30,000 রয়েছে। তারা যদি চায় তাহলে সেই টাকা নিয়ে এখান থেকে চলে যেতে পারে। ক্যাপ্টেনের কথা শুনে মুসে হাসতে শুরু করে। সে বলে, মাত্র $30,000 জন্য কি আমরা এখানে ডাকাতি দিয়েছি? তার উপর এটি আবার আমেরিকান জাহাজ। মিনিমাম $10 মিলিয়ন না হলে তোমাদেরকে কোনোভাবেই আমরা ছাড়ব না। আগে বলো তোমার স্টাফরা এখন কোথায় আছে? ক্যাপ্টেন বলে যে আমি তাদের সম্পর্কে কিছুই জানি না। এর ভিতরে একটি অফিসার মেইন ইঞ্জিনটি শাটডাউন করে দেয়। এবার মেইন ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে জাহাজের স্পিড কমে যেতে থাকে। জলদস্যুরা এই কারণে প্রচন্ড রেগে যায়। ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে ঘটনা কি, মেইন ইঞ্জিন কেন বন্ধ করা হলো? ক্যাপ্টেন তাদেরকে জানায় যে আমি কিভাবে বলবো, সম্ভবত আমাদের মেইন ইঞ্জিন এখন নষ্ট হয়ে গেছে, কারণ অনেকক্ষণ যাবৎ আমরা এই জাহাজটিকে ফুল স্পিডে চালিয়েছি। মুসে তখন সন্দেহ করতে থাকে যে অবশ্যই তাদের সাথে গেম খেলা হচ্ছে, তাই সে চিৎকার করে বলতে থাকে যে বাকি সবাইকে যদি বের হতে না বলো তাহলে অবশ্যই সবাইকে আমি মেরে ফেলবো। এরপর তারা নিজেরাই অ্যানাউন্স করতে শুরু করে তারা যদি উপরে বেরিয়ে না আসে তাহলে অবশ্যই কন্ট্রোল রুমের সবাইকে মেরে ফেলা হবে। এই মুহূর্তে দেখা যায় নাজি নামের একজন ক্রু সেখানে বেরিয়ে আসে এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেওয়া হয়। ক্যাপ্টেন তখন ঠান্ডা মাথায় তাদেরকে বলে যদি আমাদেরকে মেরে ফেলো তাহলে কোনোভাবে মুক্তিপণ পাবে না, তার চেয়ে চলো আমরা আলোচনা করি। মুসে তখন ভাবতে থাকে আসলে ক্যাপ্টেনের কথা পুরোপুরি সত্য। মাথা গরম করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না, বরং ক্যাপ্টেনের সাথে বসে তার আলোচনা করা উচিত যে কিভাবে মুক্তিপণ চাওয়া যায়। এবার মুসে ক্যাপ্টেনকে পুরো জাহাজ সার্চ করার জন্য সাথে নিয়ে যায়, কিন্তু নিচে থাকা সবাই বুঝতে পারে যে তাদেরকে খোঁজার জন্য সবাই এগিয়ে আসছে, যার কারণে অফিসার তাদের ক্রুকে পাঠায় জেনারেটরটি অফ করে দেওয়ার জন্য। আর এই জেনারেটরটি অফ করে দিলে সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকারে তারা কোনোভাবেই তাদেরকে আর খুঁজে পাবে না। এরপর ক্যাপ্টেন এবং মুসে একটি ম্যাপের সামনে চলে যায়। মুসে জানায় যে তোমার লোকজন অবশ্যই ইঞ্জিন রুমের মধ্যে আছে, তাই না? কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে এই কথায় রাজি হয় না। সে বলে যে আমি কিভাবে জানবো যে তারা এখন কোথায় আছে? জাহাজ তো কম বড় না, যে কোনো জায়গায় তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। তারপরেও মুসে কিন্তু কোনোভাবে বোকা ছিল না, হাজার হলেও তারা তো এসব করেই খায়। তাই সে জোর করে এবার ক্যাপ্টেনকে নিয়ে ইঞ্জিন রুমের দিকে যেতে শুরু করে। এবার ক্যাপ্টেন বলে ইঞ্জিন রুম তো খুবই গরম হয়, তাই আমাদের উচিত সেখানে যাওয়ার সময় কিছু পানি নিয়ে যাওয়া। ক্যাপ্টেনের এই কথা শুনে মুসে রাজি হয়ে যায়। তারপর সে ওয়ালিদ এবং নাজিকে কন্ট্রোল রুম পাহারা দিতে বলে। এরপর সে বিলাল এবং ক্যাপ্টেনকে নিয়ে সোজা চলে যায় কিচেন রুমের দিকে। কিচেন রুমে গিয়েই ক্যাপ্টেন বিলাল এবং মুসেকে খাবার অফার করে।
ঠিক এই মুহূর্তে সেখানে সেনও গিয়েছিল খাবার আনার জন্য, কিন্তু ভিতরের এই অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে নেয়। সেন এই মুহূর্তে লক্ষ্য করে বিলাল নামের সে ব্যক্তিটার পায়ে কোনো প্রকার স্যান্ডেল ছিল না। তো যাই হোক, এই সময় বিলাল এবং মুসে ক্যাপ্টেনকে নিয়ে আবারও ইঞ্জিন রুমের দিকে যেতে শুরু করে। সেন তখন তাদের গ্রুপের সবার সাথে রেডিওতে কন্ট্যাক্ট করে। সে জানায় জলদস্যুদের একজনের পায়ে কোনো স্যান্ডেল নেই, তাই ইঞ্জিন রুমের সামনে যদি তারা কাঁচ ভেঙে রাখে তাহলে অবশ্যই সে আহত হবে। ঠিক এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই অফ করে দেওয়ার জন্য যাকে পাঠিয়ে দেওয়া হয় সে তার কাজ কমপ্লিট করে ফেলে, যার কারণে মুসে ভিতর থেকে প্রচন্ড রেগে যায়। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে কেন পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া হলো। ক্যাপ্টেন তখন তাকে বলতে থাকে যে আরে ভাই, আমি কিভাবে বলবো, আমি তো তোমাদের সাথেই আছি, অযথা আমাকে কেন বারবার জেরা করছো। তো যাই হোক, মুসে তারপরেও তার টর্চ লাইটটি নিয়ে ইঞ্জিন রুমের দিকে যাওয়ার চিন্তা করে। এরপর তারা দরজার সামনে পৌঁছে যায়। মুসে বিলালকে দরজাটি খুলে ভিতরে যেতে বলে। বিলাল যে মুহূর্তে দরজাটি খুলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই তার পায়ের নিচে টুকরো কাঁচ বিঁধে যায়, যেটার কারণে তার পা সঙ্গে সঙ্গে কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে ফাইনালি মুসে চিন্তা করে যে অবশ্যই ক্যাপ্টেন তাদের সাথে কোনো না কোনো গেম খেলছে, তা না হলে প্রত্যেকটা স্টেপে কিভাবে বাধা আসতে পারে। ক্যাপ্টেন তখন বলে, তুমি কি পাগল হয়েছো? এখানকার ভাঙা কাজ কি আমি ফেলে রেখেছি? প্রথম থেকে তো তুমি আমাকে হোস্টেস বানিয়ে রেখেছো, তাই যা কিছু ঘটছে এগুলোর পিছনে আমি কোনোভাবে দায়ী না। তবে তুমি চাইলে আমি বিলালকে ফার্স্ট এইড দিতে পারি। মুসা ক্যাপ্টেনের এই কথা শুনে বিলালকে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনের সাথে উপরে পাঠিয়ে দেয়। তারপর সে নিজে একাই ইঞ্জিন রুমের ভিতরে সার্চ করতে শুরু করে, কিন্তু ভিতরে থাকা প্রত্যেকটা স্টাফ তখন অপেক্ষা করছিল তাকে আক্রমণ করার জন্য। তাই একটি সুযোগ পাওয়া মাত্র তারা সঙ্গে সঙ্গে মুসাকে সেখানে আক্রমণ করে দেয়। এরপর তারা তাকে বন্দীও করে নেয়। তারপর রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সবাইকে তারা জানিয়ে দেয় যে তোমাদের লিডার অলরেডি আমাদের কাছে বন্দী হয়ে গেছে। তোমরা যদি তোমাদের লিডারের কোনো ক্ষতি না চাও তাহলে অবশ্যই আমাদের ক্যাপ্টেনকে মুক্ত করে দাও। হঠাৎ এমন অ্যানাউন্সমেন্টের কারণে সেখানকার সকল জলদস্যু কিন্তু ভয় পেয়ে যায়। তারা অনেকটা ভেঙে পড়ে। এখন কি করা উচিত তারা সেটা কোনোভাবে বুঝতেই পারছিল না। এ সময় ক্যাপ্টেন মুসের সাথে কথা বলতে থাকে। ক্যাপ্টেন জানায়, খুবই দ্রুত এই জাহাজ থেকে তোমরা পালিয়ে যাও, তা না হলে তোমাদের ক্ষতি হতে পারে। এখন তো তোমাদের কাছে আর স্পিডবোট নেই, তাই চাইলে আমাদের জাহাজের লাইফ বোটটা তোমরা ইউজ করতে পারো। পাশাপাশি তোমাদেরকে $30,000 দেওয়ার জন্য আমরা রাজি আছি। বিনিময়ে আমরা কোনো প্রকার ঝামেলা চাচ্ছি না। আমার এই প্রস্তাবে যদি তোমরা রাজি হয়ে যাও তাহলে আমি বিশ্বাস করি তোমাদের জন্যই ভালো হবে। এবার মুসে ভাবতে থাকে যে মাত্র $30,000 নিয়ে এখান থেকে ফিরলে তারা কিভাবে এক্সিস্ট করবে, কারণ এটা দিয়ে তো তাদের পান্তা খরচই উঠবে না। কিন্তু তারপরে মুসে ভাবতে থাকে যে এছাড়া তো তাদের আর কোনো উপায় নেই, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কিছু নিয়ে যাওয়া অনেক ভালো। এটা ভেবে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে উপরে উঠে আসে। তবে তাদের দুপক্ষের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যায়, আর সেটা হলো মুসেকে আগে ছাড়া হবে নাকি ক্যাপ্টেনকে আগে ছাড়া হবে। কারণ দুপক্ষই ভয় পাচ্ছিল যে যাকে আগে ছাড়া হবে বিপরীত পক্ষ অবশ্যই কোনো না কোনো ঝামেলা করতে পারে। তবে এ সময় দুই পক্ষ মিলে একটি ডিসিশন নেয়। প্রথমে ক্যাপ্টেন সে লাইফ বোটের ভিতরে যাবে, তারপর মুসেকে যখন ছাড়া হবে তখন তারা ক্যাপ্টেনকে আবারও ফেরত পাঠাবে। মানে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া যাকে বলে। তো যাই হোক, সেই কথা মতো ক্যাপ্টেন প্রথমত সেই লাইফ বোটের ভিতরে ঢুকে পড়ে। এবার মুছে যখন সে বোটের ভিতরে ঢুকে পড়ে তখন সবাইকে অবাক করে দিয়ে তারা ক্যাপ্টেনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এবার ক্যাপ্টেন তাদের কাছে আবারও হোস্টেজ হয়ে যায়। তো যাই হোক, এবার কিন্তু সেই ক্যাপ্টেনকে নিয়ে তারা সোমালিয়ার উদ্দেশ্যে রওনা হয়, কারণ তারা খুব ভালো করে জানে যে এই ক্যাপ্টেনের জন্য আমেরিকার কাছে যা চাওয়া যায় তাই দেবে। এর ভিতরে ক্যাপ্টেনকে নিয়ে যে তারা চলে গেছে এই বিষয়টা নেভিরা জেনে যায়, যার কারণে আমেরিকা অস্ত্রশস্ত্র সহকারে নেভিদেরকে একটি যুদ্ধ জাহাজে পাঠিয়ে দেয়, যেন তারা খুবই দ্রুত সেই দস্যুদের লাইফ বোটটাকে আটকিয়ে নিতে পারে। আদেশটি পাওয়া মাত্র সেই যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন তার সকল প্রকার কাজ কমপ্লিট করার জন্য চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন ফিলিপসকে হারিয়ে সে জাহাজের সবাই বেশ কষ্ট পাচ্ছিল, তাই তারা কোনোভাবে তাকে ছেড়ে সামনের দিকে যেতে প্রস্তুত না। সেনের কমান্ডে সে জাহাজটিকে ঘুরিয়ে নিয়ে তারা সঙ্গে সঙ্গে সে লাইফ বোটের দিকে যেতে শুরু করে। জাহাজটি এবার মুসেদের দিকে আসছে সেটা দেখে মুসে কিন্তু কোনোভাবে ভয় পায় না, উল্টো সে ভাবতে থাকে যে ভালোই হয়েছে, সে জাহাজটিও যদি পিছু পিছু নিয়ে আসা যায় তাহলে সে জাহাজটিকে তারা আবারও হোস্টেজ করে নেবে, তারপর তারা আরো বেশি দাবি করতে পারবে। অন্যদিকে ভিতরে থাকা ক্যাপ্টেনকে আমরা দেখতে পারি, তার এবার বসে থাকা ছাড়া কোনো উপায়ই নেই। কিছুক্ষণের মধ্যে সে বিলালের পায়ের দিকে লক্ষ্য করে, তার পা থেকে তখনও পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছিল, তাই এটা দেখে তার বেশ মায়া হয়। সে তখন এটা ট্রিটমেন্ট করতে চায়। প্রথম দিকে কেউ রাজি না হলেও শেষ মুহূর্তে সবাই রাজি হয়ে যায়, তাই সে এবার তার ফার্স্ট এইডটি বের করে সেটা ব্যান্ডেজ করতে শুরু করে। বিলাল নামের এই ছেলেটা কিন্তু ক্যাপ্টেনের উপর খুবই খুশি হয়ে যায়, কারণ যে ব্যক্তিকে হোস্টেস করলো তারা সে কিনা এখন তার পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। অন্যদিকে দেখা যায় এই কিডন্যাপের ব্যাপারটা পুরো আমেরিকায় ছড়ে গেছে, যার কারণে এই বিষয়টা নিয়ে হোয়াইট হাউসেও কথা হচ্ছে।
এমনকি প্রায় 200 বছরের মধ্যে এই ধরনের কোনো ঘটনা আমেরিকার জাহাজের সাথে ঘটেনি। তাই বলাই যেতে পারে এটা আমেরিকার কিন্তু প্রেস্টিজের সাথে জড়িত। তাই এবার ফিলিপসকে বাঁচানোর জন্য সেই যুদ্ধজাহাজের পাশাপাশি আরও 2টি যুদ্ধজাহাজ পাঠিয়ে দেওয়ার জন্য চিন্তা করা হয়। এই মুহূর্তে প্রথম যুদ্ধজাহাজ অর্থাৎ ব্রেন ব্রিজের ক্যাপ্টেনকে বলা হয় যে তারা যেন কোনোভাবেই সোমালিয়ার দিকে সেই ক্যাপ্টেনকে নিয়ে যেতে না পারে, কারণ সে জলদস্যুগুলো একবার যদি ক্যাপ্টেন ফিলিপসকে তাদের আস্তানায় নিতে পারে তাহলে তাকে উদ্ধার করা অনেক কঠিন হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় লাইফ বোটের ভিতরে থাকা প্রত্যেকটা জলদস্যু সহ ক্যাপ্টেন প্রচন্ড কষ্ট পাচ্ছে। একে তো সে লাইফ বোট খুবই ধীরগতি সম্পন্ন, দ্বিতীয়ত সেখানে জানালা ঠিকমতো না থাকার কারণে ভিতরে প্রচন্ড গরম। নাজিকে দেখা যায় কথায় কথায় তখন সে সবার সাথে খারাপ ব্যবহার করছে, এমনকি লাইফ বোটের ভিতরে বাতাস ঢুকতে না পারায় তাদের দম যেন বন্ধ হয়ে আসছিল। এর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসে। হঠাৎ তারা ভেতর থেকেই জাহাজের হর্ন শুনতে পারে। ভালোভাবে লক্ষ্য করতে গিয়ে তারা দেখে যে এটা ছিল আমেরিকার যুদ্ধ জাহাজ, যেটার নাম ছিল ব্রেন ব্রিজ। এবার এত বড় যুদ্ধ জাহাজ দেখে তাদের অবস্থা যেন একদমই টাইট হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা ভাবতে থাকে যে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য এত বড় যুদ্ধ জাহাজ আসতে পারে, সেই ক্যাপ্টেন তো এখন তাদের জিম্মায়। সুতরাং ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তাদের সাথে খেলতে হবে। কিছুক্ষণের মধ্যেই ব্রেন ব্রিজের ক্যাপ্টেন রেডিও সিগন্যালের মাধ্যমে তাদের সাথে কথা বলতে থাকে। ব্রেন ব্রিজের ক্যাপ্টেন প্রথমেই জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ফিলিপস এখন কেমন আছে। ক্যাপ্টেন ফিলিপস তখন সেখান থেকে খাবার এবং পানি চায়। এবার ক্যাপ্টেন ক্যাস্ট্রোলিনো তাদেরকে জিজ্ঞাসা করে আমাদের ক্যাপ্টেনকে ছাড়তে হলে তোমরা কি চাও। মুসে সোজা তাদেরকে বলে দেয় $10 মিলিয়ন হলে একমাত্র ক্যাপ্টেনকে আমরা ছেড়ে দেব। কিন্তু এই মুহূর্তে দেখা যায় ক্যাস্ট্রোলিনো কোনোভাবেই মুসের কথা বুঝতে পারছিল না, কারণ সে তো সোমালিয়ান ভাষায় কথা বলছিল। তাই ক্যাস্ট্রোলিনো তার এক সহকর্মী নিমোকে সেখানে নিয়ে আসে, যে কিনা সোমালিয়ান ভাষা ভালোভাবেই বুঝত। সে প্রথমে মুসেকে জানায় যে তাকে সকল প্রকার টাকাই দিয়ে দেওয়া হবে, তবে এই টাকাটা তাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য কিছুটা সময় দরকার হবে। তার আগে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য তারা সে লাইফ বোর্ডে খাবার এবং পানীয় সরবরাহ করতে চায়, কারণ তাদের ক্যাপ্টেন যদি কোনোভাবে সুস্থ না থাকে তাহলে এই টাকা তো তাদেরকে কোনোভাবেই দেওয়া হবে না। যে কথা শুনে মুসে রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা খাবার নিয়ে 2টো পেট্রোলিং বোট দিয়ে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কিছুক্ষণের মধ্যে সেই পেট্রোলিং বোট দুটি লাইফ বোটের সামনে গিয়ে হাজির হয়। তারা মুসেকে সেখান থেকে ডাকতে শুরু করে। মুসে তখন পিঁপড়ার মতো ভিতর থেকে বেরিয়ে আসে, এসেই বলে যে আমাদের $10 মিলিয়ন কোথায়। নিমো তখন জিজ্ঞাসা করে যে আমাদের ক্যাপ্টেন ফিলিপস এখনো পর্যন্ত বেঁচে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, পারলে তাকে বাইরে বের করে নিয়ে আসো। আসলে পেট্রোলিং বোটের সকল নেভিরা সবকিছু ভালোভাবে ভিডিও করে নিচ্ছিল। তারা চাচ্ছিল বেশ কিছুটা সময় সেখানে পার করে দিয়ে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করবে, যেন এই ইনফরমেশনগুলোর উপরে ভিত্তি করে তারা খুব সহজেই সেই শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে। এরপর মুসে ক্যাপ্টেনকে বাইরে বের করে নিয়ে আসে। ক্যাপ্টেন বাইরে বের হতেই নিমো তাকে জিজ্ঞাসা করে যে আপনি ঠিক আছেন কিনা। ক্যাপ্টেন তাদেরকে জানায় আমি পুরোপুরি ঠিক আছি, আর আমাকে সিট নাম্বার 15-এ বসে রাখা হয়েছে। ক্যাপ্টেনের সিট নাম্বার বলে দেওয়ার পিছনে কিন্তু একটি বিশেষ কারণ আছে, যেন নেভিরা কোনোভাবে যদি তাদের উপর গুলি বর্ষণ করে তাহলে সিট নাম্বার 15-কে স্কিপ করতে পারে। তো যাই হোক, ক্যাপ্টেন ফিলিপসকে আবারও ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। মুসে কিন্তু তখনও পর্যন্ত নিমোর সাথে কথা বলতে থাকে। ভিতরে থাকা নাজি বারবার মুসেকে ভিতরে আসতে বলে, কিন্তু মুসে কোনোভাবেই নাজির কথা শুনছিল না। তো যাই হোক, মুসে কিন্তু নাজির কথা না শোনার কারণে নাজির রাগ করে সেই ক্যাপ্টেন ফিলিপসের কানের কাছ দিয়ে একটি গুলি ছুড়ে দেয়। মুসে এই শব্দটা শোনা মাত্র দ্রুত ভিতরে চলে আসে। তারপর তাদের দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর ব্রেন ব্রিজের ক্যাপ্টেন কোস্টারিনো সবাইকে ব্যাক করতে বলে। ক্যাপ্টেন ক্যাস্ট্রোলিনো আবারও মুসেকে কল করে। সে বলে ভিতরে একটি গুলির সাউন্ড শুনেছি, আমাদের ক্যাপ্টেনের কোনো সমস্যা হয়নি তো। প্রমাণ দেওয়ার জন্য মুসে তখন ক্যাপ্টেনের সাথে তার কথা বলে দেয়। এবার ক্যাপ্টেন ফিলিপসের সাথে কথা বলে সে নিশ্চিত হয় যে আসলে সে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। এবার মুসে ক্যাপ্টেন ক্যাস্ট্রোলিনোকে সোজা বলে দেয় যে এর পরে তারা আর কোনোভাবে যোগাযোগ করবে না। প্রথমত তারা ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে সোজা সোমালিয়ায় চলে যাবে। সেখানে পৌঁছার পরেই একমাত্র তারা তাদের সাথে কথা বলবে। এর মধ্যে ইউএস এর আরও 2টি যুদ্ধজাহাজ তাদের সাথে অ্যাড হয়ে যায়। একটির নাম ছিল ইউএসএস বক্সার, আর একটির নাম ছিল ইউএসএস হেলিবার্টন। এছাড়াও নেভি সিল ভর্তি একটি বিমান পাঠানো হয়েছিল উপর থেকে তাদেরকে অ্যাটাক করার জন্য, যেটা খুব ভালো করে প্রমাণ করছিল এই সোমালিয়ান জলদস্যুদের কাছে আমেরিকা কোনোভাবেই হারতে রাজি নয়। তো যাই হোক, এই মুহূর্তে তাদের লাইফবোট যেখানে ছিল সেখান থেকে সোমালিয়ায় পুষতে আরও 12 ঘন্টা দরকার ছিল। রাত গভীর হলে সে প্লেন থেকে নেভি সিলগুলো ড্রাইভ দিতে থাকে। তারা তখন সে লাইফবোটটার আশেপাশে যেতে শুরু করে। এই সময় লাইফবোটের ভিতরে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে পারি। সে মুসেকে বলে আমার এখন একটু বাথরুমে যেতে হবে। ক্যাপ্টেন ফিলিপসকে তখন বাথরুমে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। এই মুহূর্তে বিলাল বাইরের দিকটা ভালোভাবে পরিদর্শন করছিল। ক্যাপ্টেন ফিলিপস তখন একটা সুযোগ বুঝেই তাকে সেখান থেকে পানিতে ফেলে দেয়। তারপর সে নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে সেখান থেকে সাঁতরে নিজেকে বাঁচানোর জন্য, যেটা দেখে নাজি সঙ্গে সঙ্গে তার উপর ফায়ারিং করতে শুরু করে। মুসে তখন চিৎকার করে নাজিকে ফায়ার করতে না করে দেয়।
কারণ কোনোভাবে যদি ক্যাপ্টেন মারা যায় তাহলে তাদের আর কারো বাঁচা হবে না। এই মুহূর্তে দেখা যায় ক্যাপ্টেন খুবই দ্রুত সাঁতার কেটে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সোমালিয়ান জলদস্যু বলে কথা, খুব অল্প সময়ের মধ্যে ক্যাপ্টেনকে তারা আবারও ধরে ফেলে। তারপর ফিলিপসকে আবারও লাইফ বোটে নিয়ে যাওয়া হয়। ভিতরে নিয়ে যাওয়ার পর নাজি ক্ষেপে গিয়ে তার উপর প্রচণ্ড প্রহার করতে শুরু করে। এবার কিন্তু মুসেও কোনোভাবে বসে থাকে না, ক্যাপ্টেনকে সে থাপ্পড় দিতে শুরু করে। মুসে এবার প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলে যে অনেক হয়েছে, এবার আমেরিকার আর কোনো খেলা আমি দেখতে পারছি না। এ বলে ক্যাপ্টেনের মাথায় একটি বন্দুক ঠেকিয়ে এসে রেডিওতে বলে যে আমি এই মুহূর্তে ক্যাপ্টেনকে মেরে ফেলতে যাচ্ছি। যেটা শুনে আমেরিকান ফোর্সগুলো প্রচুর টেনশনে পড়ে যায়। এবার তারা বুঝতে পারে যে অ্যাটাক করার সময় হয়ে এসেছে, যার কারণে এই অ্যাটাকের ব্যাপারটা ইউএসএস বক্সারের ক্যাপ্টেন নিজের হাতে তুলে নেয়। সে এবার নেগোশিয়েট করবে বলে দস্যুদের সাথে কথা বলতে শুরু করে। সে তখন জলদস্যুদের কনফার্ম করতে থাকে তাদের সকল প্রকার টাকার ব্যবস্থা হয়ে গেছে, তাই সে টাকাগুলো এবার তাদের সামনে নিয়ে যাওয়া হবে। তবে বিনিময়ে ক্যাপ্টেন ফিলিপসকে সুরক্ষিতভাবে তাদের হাতে তুলে দিতে হবে। ক্যাপ্টেনের এই কথা শুনে মুসের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, যার কারণে সে লাইফ বোটের উদ্দেশ্যে একটি পেট্রোলিং বোট সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। নেভিসিলগুলো প্রথমেই ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চায়, তাই তারা ক্যাপ্টেন ফিলিপসকে আবারও বের করে নিয়ে আসে তাদেরকে দেখানোর জন্য। প্রথমে ক্যাপ্টেনের জন্য একটি ড্রেস দেওয়া হয়, কারণ পানিতে সাঁতার কাটার জন্য তার পুরো ড্রেস ভিজে আছে। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে আবারও ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়। এবার নেভিসিলরা মুসেকে তাদের বোটে উঠতে বলে, কারণ তাকে এবার মেইন বোটে নিয়ে গিয়ে ডলার দেওয়া হবে। মুসে এবার $10 মিলিয়ন লোভ সামলাতে না পারে নাচতে নাচতে সে বোটে উঠে পড়ে। এরপর সে পেট্রোলিং বোটের মাধ্যমে মুসেকে নিয়ে যাওয়া হয় ব্রেন বিজে। মুসে সেখানে যাওয়ার পর লক্ষ্য করে তাদের কোনো লিডার তখনও পর্যন্ত সেখানে পৌঁছায়নি। আসলে গল্পের শুরুতে আমরা তাদেরকে দেখেছিলাম, যারা কিনা মুসের মতো গ্রামবাসীদেরকে ব্যবহার করে থাকে। মুসে কিন্তু জানতো যে টাকা নেওয়ার সময় তারা এখানে উপস্থিত থাকবে। তো যাই হোক, তাদেরকে না দেখতে পেরে মুসে প্রচন্ড ভয় পেয়ে যায়। অফিসাররা তখন মুসেকে বলে যে তুমি কি নিয়ে চিন্তা করছো, তুমি যাদের জন্য অপেক্ষা করছো তারা কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। আসলে এই নেভি সিলদের প্ল্যানিংটাই ছিল অন্যরকম। তারা আসলে সে জলদস্যুদের লিডার মুসেকে আগে আলাদা করে নিল। এরপর তারা দক্ষ কিছু স্নাইপারের মাধ্যমে সে লাইফ বোর্ডের দিকে কড়া নজর রাখছিল। সেই স্নাইপারগুলো আসলে চেষ্টা করছিল সকল জলদস্যু যখন তাদের টার্গেটে একসাথে চলে আসবে সঙ্গে সঙ্গে শুট করে তাদেরকে সেখানেই শেষ করে দেবে। মানে তো বুঝতে পারছেন যে আজকের মিশনটা ধীরে ধীরে কত কঠিনের দিকে যাচ্ছে। তবে তারা স্কুপে সবগুলো জলদস্যুকে না পাওয়া পর্যন্ত শুট করবে না, কারণ ভিতরে একজন জলদস্যু যদি বেঁচে যায় তাহলে সে হয়তো তাদের ক্যাপ্টেনকে মেরে ফেলতে পারে। যার কারণে তারা যেন চোখের পলক না ফেলে সবসময় তাদেরকে পাহারা দিতে শুরু করে, আর একটি সুযোগের অপেক্ষায় তারা বসে থাকে। দেখা যায় তারা যদি একই সাথে দুজনকে টার্গেট করতে পারে তাহলে তৃতীয় জন কোনো রকম তার টার্গেট খুঁজে পায় না, যার কারণে তারা বাধ্য হয়ে ঘাপটি মেরে বসে থাকে। এ সময় দেখা যায় সে লাইফ বোটটা অলরেডি তাদের জাহাজের সাথে তারা বেঁধে নিয়েছে। এবার তারা তাদের জাহাজের স্পিড বাড়ানোর মাধ্যমে সে লাইফ বোটের উপরে একটি ঢেউ তৈরি করে, যেন এই ঢেউয়ের মাধ্যমে সে জলদস্যুগুলো কোনো রকম তাদের টার্গেটের মধ্যে চলে আসে। কিন্তু এত কিছুর পরেও তারা তিনজনকে একসাথে কোনোভাবেই টার্গেটে পাচ্ছিল না। এর ভিতরে দেখা যায় ক্যাপ্টেন ফিলিপস অলরেডি মানসিকভাবে বিকারগ্রস্ত হতে শুরু করে। সে ভেবেই নেয় যে আর হয়তো তার বেঁচে ফেরা হলো না, তাই সে তার হাতে একটি পেজ এবং কলম নিয়ে পরিবারের উদ্দেশ্যে শেষ একটি চিঠি লিখতে শুরু করে। তার লেখালেখি দেখে বিলাল তাকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও ক্যাপ্টেন ফিলিপস কোনোভাবেই থেমে থাকে না। সে অনবরত লিখতেই থাকে। কিছুক্ষণের মধ্যে নাজিও তাকে এভাবে লিখতে দেখে, যার কারণে সে লেখাটা বন্ধ করতে বলে। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস তখন প্রচন্ড রেগে গিয়ে সে কাগজটি তার মুখের দিকে চেপে ধরে। ক্যাপ্টেন ফিলিপসের এমন অবস্থা দেখে নাজি তখন রেগে গিয়ে তার হাত পা বেঁধে দেয়। নাজি এবার বুঝতে পারে যে আমেরিকানরা অলরেডি মুসেকে আটকে রেখেছে, যার কারণে সে ভেবেই নেয় যে মুক্তিপণ তারা আর কোনোভাবেই পাচ্ছে না, আর যদি এমনই হয় তাহলে তাদের জীবনও বিপন্ন হতে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে সে একটাই ডিসিশন নেয়, আর সেটা হলো ক্যাপ্টেনকে এবার সে মেরে ফেলবে। এবার নাজি যখনই ক্যাপ্টেনের কপালে বন্দুক ঠেকিয়ে তাকে মেরে ফেলতে যাচ্ছিল তখন জাহাজ থেকে সেই দড়িটি কেটে দেওয়া হয়, যার কারণে সে লাইফ বোটটি কিছুটা দুলতে শুরু করে। এতে ভিতরে থাকা তিনজন জলদস্যু ঠিক একই সাথে স্নাইপারের স্কুপে চলে আসে। ব্যাস, এই সুযোগটাকে আর কোনোভাবে হাতছাড়া না করে সবাই একসাথে গুলি ছুড়ে দেয়। এরপর মাত্র 1 সেকেন্ডের মধ্যে সেই 3 জলদস্যু যেন হেডশট খেয়ে সেখানেই মারা যায়। এই জলদস্যুদের রক্তে কিন্তু ক্যাপ্টেন একদমই ভিজে যায়। কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেনকে সে নরক থেকে তারা উদ্ধার করে নিয়ে আসে। ক্যাপ্টেনকে জাহাজে নিয়ে আসার পর তারা সবাই লক্ষ্য করে ক্যাপ্টেন প্রচন্ড ভয় পেয়ে গেছে, যার কারণে সে এবার স্বাভাবিকভাবে কারোর সাথে কথাই বলতে পারছিল না। অন্যদিকে সোমালিয়ান জলদস্যুদের লিডার মুসেকে আমরা দেখতে পারি। নেভি সিলগুলো তখন তাকে বলে, চল এবার আমেরিকায় যাই, তোকে আমরা সেখানকার আদালতেই শাস্তি দেব। যে কথা শুনে মুসে বুঝতে পারে যে তাদের মিশন অলরেডি ফেল হয়ে গেছে। এই প্রথম মুসেকে ছাগলের মতো লাফালাফি করতে না দেখে আমরা তাকে বসে থাকতে দেখি। আসলে এই বেচারার আমেরিকার যাওয়ার খুবই শখ ছিল,
বলাই যেতে পারে এটা তার ছোটবেলার স্বপ্ন, কিন্তু এভাবে আমেরিকায় ঢুকতে হবে সেটা সে কখনো কল্পনাতেও ভাবেনি। শেষমেশ ক্যাপ্টেন ফিলিপস কিন্তু এইভাবেই জলদস্যুদের হাত থেকে বেঁচে যায়। এখান থেকে ফিরে গিয়ে সে 1 বছরের মতো ব্রেক নিয়েছিল। তারপর স্বাভাবিক জীবনে ফিরে আসলে সে আবারও তার কর্মে ফিরেছিল। অন্যদিক থেকে মুসেকে ইউএস এর আদালতে 33 বছরের সাজা দেওয়া হয়। আর এই পয়েন্টে এসে আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত এই গল্পটি শুনছেন, আশা করি এই গল্পটা ভালো লেগেছে। তাই রিকোয়েস্ট করবো এই ভিডিওটিকে লাইক করে দিতে, পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকের বারে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।